কারণ একটা যদি চোর হয় তাহলে আরেকটা ডাকাত, আর চোরে চোরে মস্তুত ভাই হয়, চোর কখনো চোরের শায়েস্তা করতে পারে না। আসলে দাদার কথা বললেই যেমন দিদির কথা মনে পড়ে, দিদির কথা বললেই দাদার কথা মনে পড়ে। দুজনে একই বৃন্তে দুটো ফুল। দিদি আর দাদা ওপর বলেন যে তাদের মধ্যে নাকি ভয়ঙ্কর কুস্তি রয়েছে, ভয়ঙ্কর সমস্যা। দিদি নাকি একমাত্র দাদার বিরুদ্ধে লড়ছে। দেখবেন কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন। আবার নরেন্দ্র মোদী বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দলের নেতা কর্মী যারা চোর চোরটা চিটিংবাজ তাদের কোমরে দড়ি দিয়ে নাকি নরেন্দ্র মোদী ঘোরাবেন। আচ্ছা বলুন তো, দড়িটা কোন কারখানায় বানাতে দিয়েছিল যে এখনো পর্যন্ত তো দড়িটা তৈরি হয়নি? না মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কোমরে দড়ি পড়ায়, না নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পড়ায়। আসলে উনাদের সেটিংটা খুব স্পষ্ট। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, মানে আসলে বিজেপি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মানতে চায় না, কিন্তু দাদা আর দিদির সম্পর্কটা কিরকম বলতে গেলে সেই রবীন্দ্রনাথের কাছেই ফিরে যেতে হবে। একটা গান আছে, দিদি আর মোদিজির সম্পর্কটা ওই রকম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। দুজন দুজনের মনের মন্দিরে নাম লিখছে, আর আমার আপনার ভবিষ্যৎ, আমার আপনার জীবনটাকে ঝরঝরে করে দিচ্ছে। এই রাজ্যে 2011 সালে যখন পরিবর্তনের সরকার এসেছিল তখন কি বলেছিল? পরিবর্তন চাই, বদলা নয় বদল চাই। বলেছিল গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই না। কোথায় আনলাম, বললাম হ্যাঁ সত্যি সত্যি পরিবর্তন চাই। কি পরিবর্তন আমি আপনি দেখতে পেলাম? এই আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই 19শে ফেব্রুয়ারি ভোট, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই ভাঙর কলেজ পর্যন্ত সর্বত্র 2011 সালে এসে ছাত্রছাত্রীদেরকে যারা এসএফআই করতো, বামপন্থী লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, তাদের ঘাড়ে ধাক্কা দিয়েছিল কারা? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই অনুব্রত মণ্ডলদের দল, এই আরাবুল ইসলামদের দল, যারা সেদিন শিক্ষিতার মুখে চোখ ছুড়ে মেরেছিল, যারা সেদিন পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হরণ করেছিল, যারা সেদিন ছাত্র নির্বাচনগুলোকে বন্ধ করে দিয়েছিল। যেই ইউনিয়ন রুমগুলোতে আগে জায়গা পেত রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের ছবি, 2011 সালের পর থেকে সেখানে জায়গা পেল কারা? এই আরাবুল ইসলাম, রাকেশ মণ্ডলরা, জায়গা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর তারপরে যখন ইউনিয়ন রুমগুলো রঙিন জলের বদলে আড্ডাখানায় পরিণত হলো, মেয়েদেরকে কুপ্রস্তাব দেওয়ার জায়গায় পরিণত হলো, তারপরে ওই তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা বুক চওড়া করে লড়াই করে গেছে, তারা শুধুমাত্র বামপন্থী লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। তাদের কারণ হয়তো সৈফুদ্দিন মোল্লা, কারণ হয়তো সুদীপ্ত গুপ্ত। আবারও দেখুন, যারা আমাকে আপনাকে ভাগ করতে আসছে তাদের সাথে শুধুমাত্র একটাই উত্তর থাকলো যে আমরা যে সংগঠনটা করি সেই সংগঠনের একজনের নাম যদি হয় সুদীপ্ত গুপ্ত, তাহলে আরেকজনের নাম সৈফুদ্দিন মোল্লা। আমাদেরকে ভাগ করে এত সহজ নয়। আর যারা সেদিন ভয় পেয়েছিল, বলেছিল ছাত্র নির্বাচন করতে দেবে না, বলেছিল সমস্ত গণতন্ত্রের গলা টিপে খুন করবে, ছাত্র সংসদ থেকে শুরু করে পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা যারা কোনোদিন কোথাও ভোট করতে দেয়নি, তাদের মুখে আজকে যোগ্য জবাব দিচ্ছে এই পশ্চিমবাংলার ছাত্র সমাজ। আর দিদি যেমন পরিবর্তনের কথা বলেছিলেন, দাদা আরেকদিকে একই রকম কথা বলেছিলেন। দিদির এই আদরের প্রিয় বোনের দাদা ওখানে বিকাশ পুরুষ, 56 ইঞ্চি নাকি বুকের ছাতি, বলেছিল আচ্ছা দিন লাইনে। তারপরে এই গোটা 2014 থেকে শুরু করে 2020 সাল হতে চললো, মাঝখানে আরেকটা লোকসভা নির্বাচন হয়ে গেছে। দেশের মানুষের এমন অবস্থা করেছেন যে দেশের মানুষ বলছে পুরে দিন বাপাস না, ইয়ে আচ্ছা দিন নাই যাইবে। যখন 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তখন কি বলেছিলেন? তখন বলেছিলেন মুঝে প্রধানমন্ত্রী মত বানাইয়ে, মুঝে বাস চৌকিদার বানাইয়ে। তো আমি আপনি তো বিশ্বাস করে ওনাকে চৌকিদার বানালাম। তারপরে কি হলো? একটা গল্প বলি। একটা ব্যাংকে আমি আপনি সবাই জানি অনেক টাকার লেনদেন হয়। তোরকম একটা ব্যাংকে অনেক টাকার লেনদেন হচ্ছে, এমন সময় না কালো মুখোশ পরা ডাকাত সেই ব্যাংকে ঢুকে গিয়ে ব্যাংকের ক্যাশিয়ারকে বলছে, মানে যে টাকা পয়সা হিসেব রাখে, যে আপনার ব্যাংকে যত টাকা আছে সব আমার এই থলিতে ঢেলে দিতে হবে। তো ক্যাশিয়ার সাধারণ মানুষ আমার আপনার মতো, সে ভয় পেয়ে সব টাকা ওই ডাকাতের থলির মধ্যে ভরে দিল। ডাকাত টাকা পয়সা নিয়ে চলে গেল। এমন সময় সেই ব্যাংকে কাজ করছেন একজন, তার মনে পড়েছে যে আমাদের ব্যাংকে তো একজন দারোয়ান আছে, একজন চৌকিদার আছে, তাকে ডাকি। সে ডাকতে শুরু করেছে, আরে চৌকিদার 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 কিধার হ্যাঁ। একটু আগে যে লোকটা টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছিল, সে ফিরে এসে
পাচ্ছি নতুন যে বাজেট হলো সেই বাজেটে কৃষি ক্ষেত্র থেকে ব্যয় বরাদ্দ করলো, কৃষি ক্ষেত্রে খরচের পরিমাণ সরকার কমিয়ে দিল। আমি আপনি দেখতে পাচ্ছি যে এই দেশটা প্রত্যেকদিন কৃষক আত্মহত্যার প্রথমের দিকে এগিয়ে যাচ্ছে, এই দেশটা প্রত্যেক দিন কৃষি উৎপাদনের নিচের দিকে নেমে যাচ্ছে। আর ওরা বলেছিল ওরা নাকি কৃষকদের উন্নতি করবে। এই সমস্ত ডাহা মিথ্যাবাদ যারা, তাদের কথা একদম বিশ্বাস করবেন না, কারণ একটা যদি চোর হয় তাহলে আরেকটা ডাকাত, আর চোরে চোরে মস্তুত ভাই হয়। চোর কখনো চোরের শায়েস্তা করতে পারে না। দিদি যখন ক্ষমতায় এসেছিলেন বলেছেন একের পর এক কলকারখানা খুলে দেবেন, তা আমি আপনি যতগুলো পুজো প্যান্ডেলের ফিতে কাটতে দেখলাম তার যদি 0.001% কোনো কলকারখানা ফিতে কাটতে দেখতাম তাহলে তো আমাকে আপনাকে আজকে রাস্তায় বসতে হতো না, আপনার বাড়ির ছেলেটাকে ধর্মতলায় গিয়ে চাকরি চাইবার রাস্তায় বসতে হতো না, অনশন করতে হতো না। আর নরেন্দ্র মোদী কি বলেছিলেন যে উনি ক্ষমতায় আসলে নাকি নিজে নিজে সমস্ত কলকারখানার চাবি দিয়ে খুলে দেবেন তালাগুলোকে। বলেছিলেন আসানসোলে বাবুল সুপ্রিয়কে ভোট দিতে, তার নাকি সমস্ত কলকারখানা খুলে যাবে। তো বাবুল সুপ্রিয় তো আজকে বাবুল গ্রামের মতো উড়ে গেছে, নতুন কোনো কলকারখানা তো এখনো পর্যন্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প খোঁজার জন্য নাকি শিল্প মেলা করেন, শিল্প খোঁজার জন্য লন্ডন থেকে শুরু করে সিঙ্গাপুর যান। বলেন তো সিঙ্গাপুর থেকে একটা সিঙ্গাপুরি কলা এনেছেন যে শিল্প আনবেন? সিঙ্গাপুরি কলা আনতে পারেনি, শিল্প তো অনেক দূরের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে সমস্ত নাকি বেকার যুবক যুবতী চাকরি দেবেন, তারপরে কি বললেন যে চাকরি নেই, তোমরা